এর মাঝে একদিন ভাইয়া এসে জানালো এনআইএস ভাইয়ের এফসিএস হয়ে গেছে, বেস্ট ডক্টর অ্যাওয়ার্ড পাচ্ছেন উনি। টিভিতে ওনার সাক্ষাৎকার নেওয়া হবে, পত্রিকায় ওনার ছবি ছাপা হবে। সেদিন রাতে টিভিতে ওনাকে দেখে সারা রাত শুধু চোখের পানি ফেলেছিলাম। দুর্দান্ত সাক্ষাৎকার দিয়েছেন। বাবা, ভাইয়া, আপু সবাই মুগ্ধ হয়ে ওনার তারিফ করছিল। আমি উঠে চলে এলাম, মনকে বোঝালাম এনআইএস ভাই বহু দূরের মানুষ, তাকে ছোঁয়া আবার সাধ্যের মধ্যে নেই। মরীচিকার পেছনে দৌড়েছি এতদিন, কিন্তু বেহায়া মন সব যুক্তি মানতে নারাজ। কিছুতেই তার দিক থেকে মুখ ফেরাতে পারলাম না। হাজারবার নিজেকে নিজে বোঝাতে চাইলাম তিনি অহংকারী, নিষ্ঠুর, ভালোবাসার মূল্য দিতে জানেন না। তাকে ভুলে গেলেই মঙ্গল। কিন্তু এত কিছুর পরেও তাকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়ল বই কমল না। ভালোবাসা আর যাই হোক, যুক্তি মানতে নারাজ। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। এনআইএস ভাই বিয়েতে এলেন না। আমাকে বিয়ের আসরে নিয়ে আসতেই চারিদিকে খুশি রোল, আর আমার বুকের ভেতর শুধু তীব্র যন্ত্রণা। কষ্ট হচ্ছে, হৃৎপিণ্ডটা যেন ছেড়ে বেরিয়ে আসবে। মাথার উত্তেজনা ক্রমশ বাড়ছে, চোখে মুখে অন্ধকার দেখছি। অবশেষে ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। আমার কানে শুধু একটা কথাই বাজছে, আমি এনআইএস ভাইয়াকে পেলাম না। সে আমাকে তার প্রণয়নের আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়ে গেল। গাড়িতে ওঠার সময় আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতেই দেখতে পেলাম নাসিব ভাই, মানে যাকে আমি একটু আগেই আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি, যাকে আমার জীবন যৌবন ভালোবাসার সবকিছু অধিকার দেব বলে অঙ্গীকারবদ্ধ হয়েছি, সেই মানুষটা আমার হাত শক্ত করে তার হাতের মুঠোয় চেপে ধরে গভীর স্নেহ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমাকে চোখ মেলে তাকাতে দেখেই তার সেই সুন্দর মুখটা আবার হাস্যোজ্জ্বল হয়ে উঠল। আমি তার দিকে তাকিয়ে থাকতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। বারবার মনে হচ্ছে আমি ভুল করেছি। আমি তো মনে প্রাণে আমি শুধু একজনকেই চেয়েছি, অথচ এই মানুষটা কত আশা নিয়ে আছে আমার কাছে। তাকে দেওয়ার মতো যে আমার কিছুই নেই। আমি তো আগের সবকিছু বিলিয়ে দিয়েছি, ভিখারি হয়ে গেছি। আমার চোখের পানি টুপটুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ল। আমার স্বামী সেটা যত্ন করে তার ডান হাত দিয়ে মুছে দিলেন। নাসিবের ছুটি আর বেশি দিন নেই, সপ্তাহ খানিকের মতো আছে। এই উপলক্ষে একটা একটা পার্টির আয়োজন করলো সে। এতদিনে আমার আর নাসিবের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। নাসিবও জোর করেনি। আমি আমার মতো থাকি, নাসিব তার মতো। মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে দেখি সে সিগারেট ফুঁকছে। একদিন বারণ করলাম, ইচ্ছে হলে আমাকে শাস্তি দাও, নিজেকে শেষ করে দিচ্ছ কেন? সিগারেট ফেলে দাও, এত সিগারেট খেলে মরে যাবে। সে হেসে বলল, সিগারেট না খেলে কি তোমার ঠোঁটে চুমু খেতে দিবে? তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ কাঁদলাম। নাসিবের সাথে অন্যায় করছি, তার প্রস্তাবে রাজি হওয়া ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল। তার জন্য কষ্ট হয়, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে তাকে কি করে কাছে টেনে নেই। আমি নাসিবের দেওয়া শাড়ি পরে রেডি হয়ে নিলাম। মেহমানরা সবাই আসতে শুরু করেছে। নাসিব রিসেপশনের গেস্টদের রিসিভ করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ গেস্টদের মতো একজনকে ঢুকতে দেখেই হার্টবিট আটকে গেল। এনআইএস ভাই! এনআইএস ভাই হাসি মুখে ভেতরে ঢুকছেন, সাথে একটা মেয়ে। ভাইয়া, ইমু ওরাও আছে। এনআইএস ভাই আমাকে দেখে থমকে গেলেন এবং বরাবরের মতোই নিজেকে সামলে নিয়ে ভেতরে ঢুকলেন। আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। আবার সেই আগের রোগ। এনআইএস ভাই, ভাইয়া, নাসিব, ইমতিয়াজ ভাই সবাই আড্ডা দিচ্ছে, সাথে মেয়েটাও আছে। সেই লেভেলের সুন্দরী, দুধে আলতা গায়ের রং, নায়িকাদের মতো স্লিম ফিগার আর সুন্দর মুখশ্রী। আমি ধৈর্য রাখতে পারলাম না। ইমুকে ডেকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, মেয়েটা কে রে ইমু? ইমু আগে থেকেই সব জানতো। মলিন কণ্ঠে বলল, ইনাস ভাইয়া ফ্রেন্ডস। ও ঠিক আছে। মন খারাপ করে মন খারাপ করো না আপু,
আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ঠিক আছে, তুই যা। পার্টির এক ফাঁকে দেখলাম এনআইএস ভাই উপরে যাচ্ছেন। আমি সবার অলক্ষ্যে পা টিপে টিপে ওনার পিছু নিলাম। সেই সাথে সর্বনাশের, উনি ওয়াশরুমে ঢুকলেন। ফ্রেশ হয়ে বেরোতেই আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। সবাই নিচে, আমরা দুজন ছাড়া উপরে কেউ নেই। এনআইএস ভাই আমাকে দেখে অপ্রস্তুত হয়ে গেলেন। পরক্ষণেই হাসি মুখে রেখা টেনে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? কেন বলেন আমার সাথে এমন? এদিকে কেউ নেই, চলো নিচে চলো। কেন? আপনার ফিয়ান্সে দেখে ফেলবে সেই জন্য? এনআইএস ভাই এবারও নিশ্চুপ। আমি চিৎকার দিয়ে বললাম, আপনি অহংকারী। আপনার মন বলতে কিছুই নেই। আমি আপনাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ, হেট ইউ মিস্টার এনআইএস আহমেদ। এনআইএস আগের মতো দাঁড়িয়ে আছেন। রাগের শেষ সীমানায় পৌঁছে গেলাম। সর্বনাশের তোয়াক্কা করলাম না। নিজেও মরবো, এনাকেও মেরে যাব। হ্যাঁ, রাগ অভিমান জেদের বশে দ্বিতীয় ভুলটা করতেই বসেছিলাম আমি। এনআইএস ভাইয়াকে আঁকড়ে ধরে পাগলের মতো ওনার ঠোঁটটা খুঁজছিলাম, কিন্তু এনআইএস ভাই আটকে দিলেন। আমি তখন উন্মাদ হয়ে গেছি। আরো বেশি করে আঁকড়ে ধরতে লাগলাম। এনআইএস ভাই অনেক কষ্টে আমাকে সরিয়ে দিয়ে নরম গলায় বলেন, পাগলামি করো না তনু, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এই প্রথম ওনার চোখে আমি আমার জন্য কষ্ট দেখতে পাচ্ছি। না, রাগ নয়। তারপর এনআইএস ভাই আমাকে রেখে ধীর পায়ে নিচে নেমে গেলেন। আমি সেখানে বসেই হাঁটুতে মুখ গুজে কেঁদে ফেললাম। আমার মাথায় কারো হাতের কোমল স্পর্শ পেতেই চোখ তুলে তাকালাম। নাসিব ভাই হাঁটু মুড়ে আমার পাশে বসে আছে, দৃষ্টি ছলছল। নাসিবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললাম। নাসিব আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছিল। কিছু জিজ্ঞাসা করলো না, সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আর তাকে কষ্ট দেব না। নতুন করে নাসিবের সাথে সংসার শুরু করব। যেভাবেই হোক আমাকে এই মেন্টাল ড্রামা থেকে বেরিয়ে আসতে হবে। যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, তাকে ভেবে আর সময় নষ্ট করব না। হয়তো অনেক দেরি হয়ে গেছে, তবুও আমাকে নতুন করে শুরু করতে হবে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। পার্টি থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে গেলাম। ড্রাইভিং সিটে নাসিব বসে আছে। তার চোখ দুটো অসম্ভব লাল। ভয় পেয়ে গেলাম। নাসিব কি ড্রিঙ্ক করেছে? নাসিব আমাকে ইশারায় বসতে বলল। ভয়ে ভয়ে গাড়িতে বসলাম, কিন্তু আমার মনে হচ্ছিল নাসিব গাড়ি নয়, রকেট চালাচ্ছিল। বাসায় এসেছি ঘন্টা দুই হয়েছে। সবাই এখনো পার্টিতে। পুরো বাসা ফাঁকা। আমি ফ্লোরে বসে কাঁদছি। নাসিব আমার ব্যাগ গোছাচ্ছে। তার যা করার সে করে ফেলেছে। আমার কোনো কথাই শোনেনি। পাগলের মতো আর্তনাদ করলাম, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। ব্যাগ গোছানো শেষ। আমার হাত ধরে টেনে বের করে নিয়ে চলল। আমি বুঝতে পারছিলাম সে নেশাগ্রস্ত। তবুও বারবার মিনতি করলাম, কিন্তু সেগুলো সে শুনল না। গাড়িতে বসিয়ে আবারও সেই রকেটের গতিতে গাড়ি ছোটালো। বুঝতে পারলাম একুল ওকুল দুকুলই গেছে আমার। নাসিব হয়তো আমাকে রাখবে না, কিন্তু 4 দিন পর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি চোখ খুলেই আপুকে জিজ্ঞাসা করলাম, নাসিব কোথায়? আপু আমার কথার জবাবে শুধু বলল, ও ভালো আছে। আমি পুরো রুমটা চোখ বুলিয়ে দেখলাম, সবাই আছে, শুধু নাসিব ছাড়া। রুমের দরজায় হেলান দিয়ে এনআইএস ভাই দাঁড়িয়ে আছেন। এ কি অবস্থা হয়েছে ওনার? চোখের নিচে কালি পড়ে গেছে, চুল উস্কো খুস্কো, খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়ে গেছে। ভীষণ ক্লান্ত আর বিধ্বস্ত লাগছে। মনে হচ্ছে যেন অনেকদিনের অনিদ্রা, অনাহারে ভুগত একজন মানুষ। আমি তাড়াতাড়ি ওনার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতরটা চিনচিন করে উঠল। আমি উঠে বসার চেষ্টা করে আপুকে আবারও জিজ্ঞাসা করলাম, নাসিব কোথায়? আমি স্পষ্ট দেখতে পেলাম আপু চোখের পানি লুকানোর চেষ্টা করছে। সবার চোখে মুখে কেমন যেন একটা আতঙ্ক ছাপ। আমি ভয় পেয়ে গেলাম। নাসিবে কিছু হয়নি তো? সেদিন রাতে পার্টি থেকে নাসিব আমাকে তার বাসায় নিয়ে যায়। তারপর সেখান থেকে প্রচণ্ড রাগে আমাকে আমাদের বাসায় দিয়ে আসার সিদ্ধান্ত নেয়।
আমার শত আকুতি ওর কানে পৌঁছায়নি। পৌঁছাবে কি করে? সম্পূর্ণ মাতাল ছিল সে। মাতাল অবস্থায় ড্রাইভ করায় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। বারবার তাকে বলেছিলাম এই অবস্থায় গাড়ি না চালাতে, কিন্তু আমার একটা কথাও সে শোনেনি। অ্যাক্সিডেন্টের 7 দিন পর আজকে আমার জ্ঞান ফিরেছে। অজানা আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। সৃষ্টিকর্তা কি আমাকে ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগও দেবেন না? আমি তো নাসিবের সাথে আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। বারবার চিৎকার দিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম নাসিবের কি হয়েছে, কিন্তু কেউ আমাকে কোনো জবাব দিচ্ছে না। আমার চিৎকার চেঁচামেচি আরো বেড়ে গেল। আমাকে উত্তেজিত হতে দেখে এনআইএস ভাই দৌড়ে এগিয়ে এসে চোখে মুখে উৎকণ্ঠা নিয়েই বললেন, নাফিস ঠিক আছে, তুমি প্লিজ শান্ত হও, এমন করে তোমার জন্য রিস্ক হয়ে যাবে। উনি আমাকে শান্ত করার চেষ্টা করতেই আমি চিৎকার দিয়ে বললাম, আপনি আপনি সরে যান আমার কাছ থেকে, সরে যান, সরে যান বলছি। আমার এমন ব্যবহারে উনি অবাক হলেন না। আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার মাথায় কিছুই কাজ করছিল না। আমি ক্রমাগত চিৎকার করে ওনাকে বেরিয়ে যেতে বলছি। উনি আমার চোখের দিকে তাকিয়ে কি যেন দেখলেন, তারপর 1 সেকেন্ডও দেরি করলেন না, বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে গেলে আমি ইমতিয়াজ ভাইয়ার হাত চেপে ধরে বললাম, প্লিজ আমাকে বলুন ভাইয়া, নাসিবের কি হয়েছে? প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। ইমতিয়াজ ভাইয়া শুধু বললেন, ওকে আইসিইউতে রাখা হয়েছে, তুমি প্লিজ শান্ত হও, তুমি এখনো সুস্থ নও। ওনার কথা শুনে আমার পায়ের তলায় মাটি সরে গেল। আমি হঠাৎ ঝরে পড়া পাতার মতো নিজেকে ছেড়ে দিয়ে বললাম, সব আমার জন্য, সব সব আমার জন্য হয়েছে ইমতিয়াজ ভাই, সব আমার জন্য। চিৎকার চেঁচামেচি ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আমার ক্রমাগত চিৎকারে ভাইয়া আমাকে সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দিল। 3 দিন বাদে যখন আমি কিছুটা সুস্থ হলাম, তখন আমি নাসিরকে দেখতে চাইলাম। সবাই আমাকে জানালো যে ও অসুস্থ আছে। আমি নিজেকে শান্ত রাখতে পারলাম না। নার্সকে চুপি চুপি ডেকে বললাম আমার একটা খবর জোগাড় করে দিতে। অনেক অনুনয় বিনয়ের পর নার্স রাজি হলো। অবশেষে নার্স এসে জানালো হসপিটালে নাসিব ফারহান নামের কোনো পেশেন্ট আইসিইউতে নেই। তখন আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তার মানে সবাই মিলে আমাকে মিথ্যে কথা বলেছে। এবার আর কিছুতেই আমাকে শান্ত করতে পারলো না। পুরো হসপিটাল জুড়ে শুধু আমার চিৎকার চেঁচামেচি। আমাকে কিছুতেই শান্ত করতে না পেরে শেষমেশ মা চাপা কান্নার স্বরে বললেন, হাফিজ আর নেই অনু। মুহূর্তেই আমার পুরো পৃথিবীটা যেন থমকে গেল। চোখে মুখে অন্ধকার দেখছি। আমার সমস্ত শরীর যেন অসাড় হয়ে গেল। মনে হচ্ছে মস্তিষ্ক বিকল হয়ে যাচ্ছে। আমি আবার জ্ঞান হারালাম। হসপিটাল থেকে আমাকে বাসায় নিয়ে আসা হলো। বাবা, ইমু, ভাইয়া, ইমতিয়াজ ভাই সবাই কাজকর্ম ফেলে রেখে আমার সাথে পড়ে আছে। এনআইএস ভাই আমার জ্ঞান ফেরার দিনই বিদেশে চলে গেছেন। ওনার নাকি কি ট্রেনিং আছে। সবার একটাই চেষ্টা, আমাকে স্বাভাবিক করতে হবে। হ্যাঁ, ওদের চেষ্টায় আমি অনেকটা স্বাভাবিক হতে পেরেছি। তখনও আমার পৃথিবীটা স্নেহ মায়া মমতা দিয়ে জড়ানো ছিল। বাস্তবতার কিছুই দেখিনি। আমি গলা থেকে নাসিবের দেওয়া চেন, নাকের নাকফুল, কানের দুল সব খুলে ফেলে একটা সাদা শাড়ি পরে নিলাম। আমার মাইন্ড রিফ্রেশের জন্য সবাই মিলে ট্যুরে যাওয়ার প্ল্যান করলো। বাবা ডাইনিং রুমে বসে গলা ছেড়ে আমাকে ডাক দিলেন। আমি যখন বেরোলাম, আপু দৌড়ে এসে বলল, পাগল হয়ে গেছিস নাকি? আমি ওর কথা জবাবে শুধু বললাম, নাসিব মারা গেছে আপু। কতটুকু বয়স তোর? এই বয়সে এসব পাগলামি কেন করছিস? আমি আপুর কথা শুনে ডুকরে কেঁদে উঠে বললাম, সব আমার জন্য হয়েছে আপু। আমি ওনাকে চাইনি বলেই উনি অভিমানে আমার কাছ থেকে দূরে সরে গেছে। আমি ওনার সাথে ছলনা করেছি। আপু আমাকে ধমক দিয়ে বলল, তুই না এই যুগের মেয়ে?
এসব কথা তোর মুখে মানায় না। দুর্ঘটনা যে কারোর জীবনে ঘটতে পারে, তাই বলে মানুষের জীবন কখনো থেমে থাকে না। আয় আমার সাথে, এখনই শাড়ি বদলাবি। আমি অনর। আপু চোখের পানি আড়াল করার চেষ্টা করে অনুরোধের সুরে আমাকে বলল, দোহাই তোর, আয় আমার সাথে। আমি দৃঢ় কণ্ঠেই বললাম, না। এবার বাবা নিজে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না ভেজা গলায় বললেন,